ইদানিং অর্ধেক আকাশ কথাটা বেশ প্রচলিত হয়েছে। অনেকেই কথাটা ব্যবহার করছেন নানা প্রসঙ্গে। এই শব্দবন্ধটির সঙ্গে অবশ্য সরাসরি আকাশের তেমন কোনো সম্পর্ক নেই। আসলে এই কথাটা ব্যবহার করা হয় উপমা হিসেবে। বোঝাতে চাওয়া হয় বিশ্বজোড়া পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের অবস্থানের কথা। আকাশের অর্ধেক অংশে ঝকঝকে উজ্জ্বল সূর্যের আলো আর বাকি অংশে কালো মেঘের ঘনঘটা থাকলে তাকে দুর্যোগমুক্ত পরিবেশ বলা যায় না। ঠিক তেমনি যে কোনো দেশের সমাজের একটা অংশ অর্থাৎ পুরুষরা যদি সব রকম সুযোগ সুবিধা আর ক্ষমতা উপভোগ করে, আর অন্যদিকে সমাজের অন্য একটা অংশ অর্থাৎ নারীরা যদি তা থেকে বঞ্চিত থাকে, তাহলে সেই সমাজকে সুস্থ ও মানবিক সমাজ বলা যায় না। আর তাই বিশ্বের অধিকাংশ দেশে তা সে উন্নত হোক বা উন্নয়নশীল, গত 40 বা 50 বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের অবস্থার কতটা পরিবর্তন হলো, সেটা এখন সেই দেশের রাজনৈতিক, সামাজিক ও আর্থিক উন্নয়নের ক্ষেত্রে একটা বড় সূচক। আমাদের এবারের এই পর্বে আমরা আলোচনা করব এমন কয়েকজন নারী সম্পর্কে যারা তাদের কাজের মাধ্যমে আকর্ষণ করেছেন গোটা দুনিয়ার নজর। এমনকি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও তাদের কাজের প্রভাব রয়ে গেছে আজও। এখানে একটা কথা উঠতে পারে যে গত 40 বা 50 বছরকেই কেন হিসেবের মধ্যে রাখা হচ্ছে। আসলে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, তখনও বিশ্বের নানা প্রান্তে বেশ কিছু দেশ ছিল অন্যান্য দেশের ঔপনিবেশিক শাসনের অধীনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধীরে ধীরে শুরু হয় এইসব দেশের স্বাধীন হওয়ার পালা, যা চলতে থাকে 1970-এর দশকের প্রায় শেষ ভাগ পর্যন্ত। এইভাবেই শেষ হয় আধুনিক বিশ্বে রাজনৈতিক উপনিবেশবাদের যুগ। আর তারই জেরে দেশে দেশে উঠতে থাকে নারীর ক্ষমতায়নের দাবি। দেশের উন্নয়নের প্রক্রিয়া ও সিদ্ধান্ত নেওয়ার অবস্থান থেকে নারীদের দূরে সরিয়ে রাখার বিরুদ্ধে আওয়াজ ক্রমশ জোরালো হতে থাকে। বহু দেশে শুরু হয় নারীবাদী আন্দোলন, গড়ে উঠতে থাকে নারীবাদী সংগঠন, প্রকাশিত হতে থাকে নারীবাদী পত্রপত্রিকা। ঔপনিবেশ মুক্ত দুনিয়ায় প্রবেশ করে এক নতুন যুগে। এই নতুন যুগের উপযোগী নতুন ভাবনা চিন্তার এক অগ্রপথিক ছিলেন ফ্রান্সের সিমন দা বোভার। বলতে গেলে তার চিন্তা ভাবনা আর লেখালেখি, ভাষণ ইত্যাদির ওপরে ভিত্তি করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফ্রান্স সহ পশ্চিমী দুনিয়ায় ছড়িয়ে পড়ে নারীবাদী আন্দোলন। পুরুষতান্ত্রিক সমাজে তৈরি করা যাবতীয় নারী বিরোধী অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে ছিল তার যুদ্ধ। সারা জীবন তিনি সে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। 1949 সালে প্রকাশিত তার দ্য সেকেন্ড সেক্স বইটি গোটা দুনিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছিল। নারীবাদী আন্দোলনের তাত্ত্বিক ভিত্তি গড়ে উঠেছিল এই বইটির বক্তব্যের ওপরে ভিত্তি করেই। 1986 সালে 78 বছর বয়সে মৃত্যুর আগে পর্যন্ত তিনি আরও বেশ কয়েকটি বই লিখে যান। তার সব বই যে নারীবাদী আন্দোলন নিয়ে তা অবশ্য নয়, বেশ কিছু গল্প উপন্যাসও লিখে গেছেন তিনি। সেসব গল্প উপন্যাস নিছক পাঠক পাঠিকাদের সময় কাটানোর জন্য লেখেননি তিনি। প্রতিটি গল্প উপন্যাসে তিনি নিয়ে এসেছিলেন কোনো না কোনো সামাজিক বা রাজনৈতিক বিষয়। সাহিত্যের শর্তকে মেনে নিয়েই তার গল্প উপন্যাসে তিনি তুলে ধরেছিলেন পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের অবস্থানের দিকটা। চেয়েছিলেন এক বৈষম্যহীন সমাজ। গোটা পৃথিবী জুড়ে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যুগের পর যুগ ধরে নারীত্বের যে প্রতীক তৈরি করেছে তা ভেঙে চুরমার করে দেওয়াই ছিল তার লক্ষ্য।
সিমন দে বোভোয়ার তার মৃত্যুর প্রায় 4 দশক পরেও আন্তর্জাতিক ক্ষেত্রে রয়ে গেছেন এক প্রভাব বিস্তারকারী মহিলা ব্যক্তিত্ব হিসেবে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রে রোজা লুক্সেমবুর্গ ছিলেন আরও একটি উল্লেখযোগ্য নাম। তিনি অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ খানিকটা আগের এক রাজনৈতিক ব্যক্তিত্ব। মাত্র 48 বছরের জীবন তার মধ্যেই হয়ে উঠেছিলেন দুনিয়া বদলে দেবার লড়াইয়ের এক প্রথম সারির সৈনিক। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা বামপন্থী আন্দোলনের এক উল্লেখযোগ্য নাম ছিল রোজা লুক্সেমবুর্গ। আজকে যে দেশটার নাম পোল্যান্ড, সেই দেশে জন্ম রোজার। জীবনের চড়াই উতরাইয়ের পথ ভাঙতে ভাঙতে তিনি হয়ে উঠেছিলেন জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং স্পার্টাকাস লীগের প্রথম সারির নেত্রী। পরে রোজা লুক্সেমবুর্গ এবং তার সহযোদ্ধা কার্ল লিয়েবনেক্ট মিলে প্রতিষ্ঠা করেন জার্মান কমিউনিস্ট পার্টি। একদিকে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিরাট অংশ জুড়ে, ঠিক তখনই 1917 সালে বলশেভিক পার্টির নেতৃত্বে ঘটে যায় রুশ বিপ্লব। এই বিপ্লবকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিলেন রোজা। চেয়েছিলেন জার্মানিতেও হোক এমনই আরও একটি বিপ্লব, যে বিপ্লব জার্মানিতে ক্ষমতার আসনে বসবে গরিব, খেটে খাওয়া মানুষ, শ্রমিক আর কৃষকদের, কমিয়ে আনবে সমাজে নারী পুরুষের বৈষম্য। সেজন্য তার নেতৃত্বে জার্মান কমিউনিস্ট পার্টি শুরু করে সর্বাত্মক এক দেশজোড়া আন্দোলন। তবে কমিউনিস্ট আন্দোলনের প্রথম সারির এক নেত্রী হলেও রোজা লুক্সেমবুর্গের কিন্তু বামপন্থী আন্দোলন নিজস্ব ভাবনা চিন্তাও ছিল। এই নিয়ে খোদ লেনিনের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। জার্মানিতে সশস্ত্র বিপ্লব ঘটানোর চেষ্টার অভিযোগে রোজা এবং তার দলের আরও অনেক নেতাকে গ্রেপ্তার করে সে দেশের নিরাপত্তা বাহিনী। তাদের হেফাজতে থাকার সময়ই 1919 সালের 5 জানুয়ারি খুন হয়ে যান তিনি। কিন্তু তার প্রভাব থেকে যায় দুনিয়া জোড়া সমাজ বদলের লড়াইয়ের ময়দানে। এবারে আসা যাক ভারতের কথায়। এদেশে পুরুষতান্ত্রিক সমাজের গভীরে গেঁথে যাওয়া নানা ধরনের নারী বিরোধী সংস্কার ও বৈষম্যকে একেবারে কোমর বেঁধে উৎখাত করতে চেয়েছিলেন বেগম রোকেয়া সেখাওয়াত হোসেন। পশ্চিমী দুনিয়া যখন সেভাবে জোটবদ্ধ নারীবাদী আন্দোলন শুরুও হয়নি, সেই সময় ব্রিটিশ শাসনাধীন ভারতের অবিভক্ত বাংলা প্রদেশে নিজের একক প্রচেষ্টায় এক অঘোষিত আন্দোলনের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি। 1880 থেকে 1932 মাত্র 52 বছরের আয়ু পেয়েছিলেন বেগম রোকেয়া। তার মধ্যেই তিনি এদেশের মেয়েদের, বিশেষ করে বাঙালি নারীদের নিজেদের পায়ে দাঁড়ানো এবং পুরুষদের ওপরে সব ব্যাপারে নির্ভরশীল হয়ে না থাকার এক সর্বাত্মক লড়াই শুরু করেছিলেন। অবিভক্ত বাংলার রংপুর জেলায় এক
আর্থিকভাবে সম্পন্ন পরিবারে জন্ম হয়েছিল রোকেয়া খাতুনের। বিয়ের পর তিনি হয়ে যান রোকেয়া শেখাওয়াত হোসেন। তবে তার বিবাহিত জীবনেও তিনি পড়াশোনা এবং নিজের লেখালেখির জগৎ থেকে সরে আসেননি, যা তার বিয়ের আগে থেকেই তিনি পুরোদমে শুরু করেছিলেন। তার বিবাহিত জীবন অবশ্য খুব বেশি দিনের নয়। স্বামীর মৃত্যুর পরে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। ভাগলপুর থেকে চলে আসেন কলকাতায়। এখানে তিনি প্রতিষ্ঠা করেন শেখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, যা আজও বহন করে চলেছে তার স্মৃতি। স্কুল প্রতিষ্ঠার পর ছাত্রী জোগাড় করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল বেগম রোকেয়াকে। প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সেই সময়টা মুসলিম সমাজে মেয়েদের পড়াশোনায় বাধা ছিল অনেক। পুরুষতান্ত্রিক সমাজের চিন্তা ভাবনায় ডুবে থাকা মুসলিম মহিলারা নিজেরাও মানুষ হিসেবে তাদের অধিকার আদায় করা বা বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে সরব হওয়ার কথা ভাবতেন না। বেগম রোকেয়া অনুভব করেন যে ইসলাম ধর্মের মেয়েদের যে মর্যাদা দেওয়া হয়েছে সেসব কথা চেপে দিয়ে মৌলবী এবং মোল্লারা মেয়েদেরকে স্রেফ গৃহবন্দী এবং পুরুষদের অধীনস্থ করে রাখতে চায়। ধর্মকে হাতিয়ার করেই এর বিরুদ্ধে পাল্টা যুদ্ধে নামতে হবে বলে অনুভব করেন তিনি। এরপর তিনি প্রতিষ্ঠা করেন আঞ্জুমান-এ খোয়াতিন নামে এক সংগঠন, যা মুসলিম মহিলাদের অধিকার রক্ষার ও নানা বিষয়ে তাদের সচেতন করার জন্য কাজ করবে। সারা জীবন ধরে মুসলিম মহিলাদের মধ্যে শিক্ষার বিস্তার এবং তাদের নিজেদের পায়ে দাঁড় করানোর জন্য কাজ করে গেছেন বেগম রোকেয়া। আর তার পাশাপাশি করে গেছেন সাহিত্য চর্চাও। বেশ কয়েকটি গল্প, উপন্যাস, প্রবন্ধের বইও লিখে গেছেন তিনি। আজ এদেশের মুসলিম মহিলাদের মধ্যে যতটুকু শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে তার সূচনা হয়েছিল বেগম রোকেয়ার হাত ধরেই। অতীতের ইতিহাস থেকে এবারে চলে আসা যাক আজকের ভারতে। নারীর বিরুদ্ধে পুরুষতান্ত্রিক সমাজের নানা অন্যায় অবিচারের যেসব ঘটনা ঘটে চলেছে তার বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, রীতিমতো প্রতিরোধ আর প্রতিকার করতে গড়ে উঠেছে গোলাপি গ্যাং। সেই প্রতিবাদী গোষ্ঠীর কথা বলেই এবারের এই এপিসোড শেষ করা যাক। কেবলমাত্র মহিলাদের নিয়ে তৈরি হয়েছে এই গোষ্ঠী। এর সমস্ত সদস্য গোলাপি রঙের শাড়ি পরেন বলে এর নামকরণ হয়ে গেছে গোলাপি গ্যাং। এই প্রতিবাদী নারী গোষ্ঠী গড়ে ওঠে 2006 সালে। সম্পদ পাল দেবীর হাত ধরে গড়ে ওঠে এই গোষ্ঠী। তিনি নেতৃত্ব দেন উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে গোলাপি গ্যাংয়ের কাজকর্ম ছড়িয়ে দিতে। আজ এই গোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় 1 লক্ষ। উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড এলাকার একটি গ্রামের বাসিন্দা সম্পদ পাল দেবী 2003 সালের একটি দিনের ঘটনায় বদলে দেয় তার জীবন। ওই বছরের একদিন নিজের গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় সম্পদ পাল দেবী দেখেন গ্রামেরই বাসিন্দা এক পুরুষ তার স্ত্রীকে বাড়ির বাইরে নিয়ে এসে বেধড়ক মারধর করছে। তিনি এর প্রতিবাদ করেন, যার জেরে ওই পুরুষটির হাতে তাকেও মারধর খেতে হয়। এই ঘটনা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তিনি ঠিক করেন এই ধরনের সমস্ত ঘটনার প্রতিবাদ করতে হবে। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মেয়েদের। নিজেদের গ্রাম থেকেই শুরু করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে শুরু করেন মেয়েদের, নিজের স্বামী, পরিবারের অন্যান্য পুরুষ সদস্য কিংবা বাইরের কোনো পুরুষ কেউ যেন মহিলাদের কথায় কথায় মারধর করতে বা যৌন নিগ্রহ করতে বা অন্যান্যভাবে শারীরিক কিংবা মানসিক নির্যাতন করতে না পারে, সে কথা মেয়েদের বোঝাতে শুরু করেন সম্পদ পাল দেবী। প্রথম নানা রকম বাধা বিপত্তির মুখে পড়তে হয় তাকে, কিন্তু ধীরে ধীরে সব বাধা বিপত্তি কাটিয়ে তিনি একজোট করতে পারেন বেশ কয়েকজন মহিলাকে। এরপর তৈরি হয় একটি ট্রাস্ট। তার নাম আদিবাসী মহিলা উত্থান গ্রামোদ্যোগ সেবা সংস্থান। নিজেদের লক্ষ্য স্থির করে নিয়ে কাজ শুরু করে এই সংস্থা।
আর অল্প দিনের মধ্যেই তাদের কাজকর্মের কথা ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে, পাশাপাশি অন্যান্য রাজ্যেও। গোলাপি গ্যাংয়ের হস্তক্ষেপের ফলে বহু মহিলা পারিবারিক বা সামাজিক নানা অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছেন। অনেক ক্ষেত্রে নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়িয়ে আদালতে মামলা লড়েছে এই সংগঠন। এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলবে আরো অনেক দিন।